সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো অ্যারিস্টটলের সিটিজেনশিপ বা নাগরিকতার তত্ত্ব সম্বন্ধে। চলো শুরু করা যাক। সাধারণভাবে আমরা নাগরিক বলতে বুঝি যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং যারা রাষ্ট্র প্রদত্ত সামাজিক ও রাজনৈতিক অধিকারগুলো ভোগ করে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গ রাষ্ট্রের যে বিভিন্ন অধিকার রয়েছে, যেমন মৌলিক অধিকার সংবিধান যা আমাদের দেয় বা অন্যান্য যে সাধারণ অধিকার সংবিধান আমাদের দেয় তা ভোগ করেন, তারা হচ্ছেন নাগরিক। তাহলে আমরা এখানে দেখছি যে গুরুত্ব পাচ্ছে রাইট বা অধিকার, কিন্তু অ্যারিস্টটল রাইট বা অধিকার ভোগকে গুরুত্ব দেননি। তিনি বলেছেন নাগরিকতার ধারণা রাইট বা অধিকারের সাথে নয়, বরং কর্তব্য বা ডিউটি ও রেসপন্সিবিলিটির সাথে জড়িত। আর এই ডিউটি ও রেসপন্সিবিলিটি তারাই পালন করতে পারবে বা পারে যারা সেই দেশে বাই ব্লাড বা বাই বার্থের সাথে স্থায়ীভাবে বসবাস করছেন। অর্থাৎ দেশের প্রতি কারা ডিউটি পালন করতে পারবে বা করতে পারেন? যারা জন্মসূত্রে সেই দেশে বসবাস করছেন বা যাদের সাথে সেই দেশের জন্ম ও রক্তের সম্পর্ক রয়েছে। কোনো বাইরের লোক, কোনো বিদেশি তো এই দেশের প্রতি তার ডিউটি পালন করতে পারবে না, কারণ সে ওই দেশকে ভালোই বাসে না। তাহলে তিনি বলছেন যে যিনি নাগরিক হবেন তাকে বাই বার্থ বা বাই ব্লাড সেই দেশেরই হতে হবে। এর পাশাপাশি ডিউটি ও রেসপন্সিবিলিটি পালন করার জন্য তাকে অবশ্যই ফ্রি ম্যান হতে হবে। ফ্রি ম্যান মানে কি? এখানে বলা হয় যে রাষ্ট্রের কাজ বাদে অন্য কোনো কাজে তাকে বিজি থাকা যাবে না, যে আমি এটা করছি না। তাকে ফ্রি হতে হবে, তাকে রাষ্ট্রের কাজে এগিয়ে আসতে হবে, রাষ্ট্রের কাজ করতে হবে, তাকে ফ্রি ম্যান হতে হবে। তাহলে দেখে নেই জন্ম ও রক্তের সূত্রে স্থায়ীভাবে বসবাসকারী এই ফ্রি ম্যান কি ডিউটি পালন করবে। তার ডিউটি হলো পার্টিসিপেশন ইন দ্য অ্যাফেয়ার্স অফ স্টেট, অর্থাৎ ওই ব্যক্তিকে লেজিসলেটিভ এবং জুডিশিয়াল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে। লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ বলতে তাকে আইন প্রণয়ন এবং বিচার সংক্রান্ত কাজ সম্পাদনে অংশ নিতে হবে। এবার এখানে একটি প্রশ্ন হতে পারে, সবাই তো একসাথে আইন প্রণয়ন এবং বিচার সংক্রান্ত কাজে অংশ নিতে পারবে না। তাহলে অ্যারিস্টটল বলছেন যে তারাই নাগরিক হবে যারা আইন সংক্রান্ত এবং বিচার সংক্রান্ত কার্যাবলী সম্পাদনকারী ব্যক্তিদের সমযোগ্য হবে। তাহলে অ্যারিস্টটল কি বললেন? নাগরিকদের, অর্থাৎ যারা নাগরিক হবে তাদের এই সংক্রান্ত কার্যাবলী সম্পাদনের যোগ্য হতে হবে। এবং তিনি আরো বলছেন যে যিনি নাগরিক হবে তার কাছে সামর্থ্য থাকবে শাসন করার এবং শাসিত হওয়ার, অর্থাৎ রুল করার এবং রুলড হবার। তাহলে অ্যারিস্টটল বলছেন নাগরিকদের দেশের সরকারি কার্যকলাপে সক্রিয়তার সাথে অংশগ্রহণ করতে হবে। তাহলে নাগরিকতা অর্জনের জন্য এলিজেবল বা যোগ্য কারা হবে? মনে রাখতে হবে, আমি বললাম এলিজেবল বা যোগ্য কারা হবে। গ্রিসে স্থায়ীভাবে বসবাসকারী পুরুষ মানুষ, যাদের সম্পত্তি আছে এবং যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে, তারাই কিন্তু নাগরিক। একটু ইংরেজিতে বলি, সিটিজেন্স আর মেল রেসিডেন্টস অফ গ্রিক হু ওন প্রপার্টি অ্যান্ড হু ক্যান অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন পলিটিক্স। অর্থাৎ গ্রিসে স্থায়ীভাবে বসবাসকারী বাই বার্থ বাই ব্লাড সেই ব্যক্তি বলতে এখানে পুরুষকে বোঝানো হয়। অ্যাডাল্ট পুরুষ যাদের সম্পত্তি রয়েছে এবং যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে, তারাই নাগরিক। এখানে সম্পত্তি রয়েছে, তারা নাগরিক কেন? কারণ দেখো, যদি কারো সম্পত্তি না থাকে তাহলে সে তো তার প্রতিদিনকার খাবার দাবার জোগাড় করতেই ব্যস্ত থাকবে। তাহলে সে কখন আইন বানানোর কাজে অংশগ্রহণ করবে বা কখন সে জুডিশিয়াল কাজে অংশ নেবে? তাই অ্যারিস্টটল বলছেন যিনি নাগরিক হবেন তাকে সম্পত্তিবান হতে হবে। আচ্ছা, এবার আমরা দেখে নেই যে কারা নাগরিক নয়। অ্যারিস্টটল কাদের নাগরিক বলছেন না। অ্যারিস্টটল বলছেন যে চাইল্ডরা নাগরিক নয়। অ্যারিস্টটল কি বলছেন? দে আর নট ম্যাচিওর এনাফ টু পার্টিসিপেট ইন গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। অর্থাৎ শিশু তো এখনো যথেষ্ট ম্যাচিওর বা রিজনেবল হয়নি যে সে আইন বানাতে পারবে বা বিচার বিভাগে অংশগ্রহণ করতে পারবে, তাই সে নাগরিক নয়। তাহলে দেখো, অ্যারিস্টটল কিন্তু বলছেন যে যারা শাসন করবেন তাদের অবশ্যই রিজনেবল বা যুক্তি বুদ্ধি থাকতে হবে, কারণ যুক্তি বুদ্ধি ছাড়া তো সে আইন বানাতে পারবে না বা বিচার বিভাগীয় কাজে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু বাচ্চাদের তো সেই যুক্তি রিজনটা নেই, তাদের ম্যাচুরিটি নেই, তাই বাচ্চারা নাগরিক নয়। 1, 2 ওল্ড পিপল। ওল্ড পিপুলস হেলথ কন্ডিশন আর নট সার্টেন। অর্থাৎ যে বৃদ্ধ মানুষরা থাকেন তাদের যুক্তি বুদ্ধি থাকতেই পারে, ম্যাচুরিটি তাদের থাকতেই পারে। দেখো, যারা ওল্ড পিপুল আছেন তাদের শরীর ভালো থাকে না, কিন্তু তাদের যুক্তি বুদ্ধি থাকতে পারে। যেহেতু তাদের শরীর ভালো থাকে না, তাহলে তারা কিভাবে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না তো, তাই তারা কিন্তু নাগরিক নয়। স্লেভস, দাস। স্লেভস আর অলসো নট এলিজেবল ফর সিটিজেনশিপ অফ দ্য স্টেট বিকজ দে ডোন্ট হ্যাভ এ
reason it means they are unable to participate in state affairs। অর্থাৎ অ্যারিস্টটল বলছেন যে দাসদের তো যুক্তি নেই, তাহলে সে রাজনৈতিক কর্মকাণ্ডে কি করে অংশগ্রহণ করবে, কি করে আইন বানাবে, তাই তারা নাগরিক নয়। কেন দাসদের যুক্তি বুদ্ধি নেই, রিজন নেই? অ্যারিস্টটল দাসপ্রথা সম্বন্ধে কি বলেছেন তা যদি বিস্তারিত তোমরা জানতে চাও তাহলে তারও ব্যবস্থা আছে। তোমরা অ্যারিস্টটলের দাসপ্রথা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে যা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে দাস সম্বন্ধে অ্যারিস্টটলের ভাবনা দেখতে পারো। এবার চলো আমরা দেখি যে তিনি কেন ওম্যানদের বা নারীদের নাগরিক হিসাবে মানেননি। ওম্যান হ্যাভ নো টাইম টু পার্টিসিপেট ইন স্টেট অ্যাফেয়ার্স বিকজ দে আর বিজি উইথ ফ্যামিলি ওয়ার্ক। অ্যারিস্টটল বলছেন নারীরা তার ঘরের কাজে, ঘরের চার দেওয়ালে বন্দি থাকে, তারা ঘরের কাজে এত ব্যস্ত থাকে যে তারা পলিটিক্সে এবং গভর্নমেন্ট অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারে না, তাই তাদেরও তিনি নাগরিক বলছেন না। মনে রাখতে হবে অ্যারিস্টটল হচ্ছে অ্যান্টি ফেমিনিস্ট। ফরেনার্স দে ডু নট হ্যাভ লাভ ফর দ্য নেশন। তাহলে বিদেশিরা কেন নাগরিক নয়? তাদের দেশের প্রতি ভালোবাসা থাকে না, ফলে বিদেশিরা তাদের দায়িত্ব পালন করতে পারবে না, তারা ডিউটি পালন করতে পারবে না। অ্যারিস্টটলের কাছে রাইটের থেকে ডিউটি গুরুত্বপূর্ণ, কিন্তু বিদেশিরা তো এখানে ডিউটি পালন করতে পারবে না, তাই বিদেশিরা কিন্তু নাগরিক নয়। চলো এবার আমরা একটু জেনে নেই যে গুড ম্যান আর গুড সিটিজেনের মধ্যে কি পার্থক্য রয়েছে। অ্যারিস্টটল বলছেন যে একজন গুড ম্যান এবং একজন গুড সিটিজেন এক নাও হতে পারে, মানে একজন গুড ম্যান সব সময় যে একজন গুড সিটিজেন হবে এমনটা কিন্তু নয়। একজন গুড সিটিজেন কে হবে? অ্যারিস্টটল বলছেন যে যিনি রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলবে, রাষ্ট্রে অ্যাক্টিভলি অংশগ্রহণ করবে, দেশের উন্নয়ন নিয়ে ভাববে, ভোট প্রদান করবে, দেশের হয়ে কন্ট্রিবিউট করবে, তিনি তো গুড সিটিজেন। অন্যদিকে একজন গুড ম্যানকে অ্যারিস্টটল বলছেন একজন গুড ম্যান হবে ভার্চুয়াস অ্যান্ড মোরাল ক্যারেক্টার সম্পন্ন একজন মানুষ, সমাজে কিভাবে সৎ থাকা যায়, সমাজে সে কারো ক্ষতি করবে না, কেউ যেন তার দ্বারা হার্ম না হয়, গুড ম্যান সেই বিষয়টিকে গুরুত্ব দেবে, গুড ম্যান সেই অনুযায়ী চলবে। তাহলে একজন ব্যক্তি যে ব্যক্তিগত জীবনে ভার্চুয়াস, নৈতিক চরিত্র সম্পন্ন সৎ মানুষ, কিন্তু সে রাজনীতিতে অংশগ্রহণ নাও করতে পারে, সে চায় না রাজনীতিতে অংশগ্রহণ করতে, সে ব্যক্তিগত জীবনে ভালো আছে, ভালোভাবে থাকতে চায় সে তার পরিবার নিয়ে, কিন্তু সে রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় না, সে দেশের উন্নয়নের কথা না ভেবে নিজের উন্নয়নের কথা ভাবতেও পারে। তো একজন গুড ম্যান সবসময় যে একজন গুড সিটিজেন হবে তা কিন্তু নয়, একজন গুড ম্যান সবসময় একজন গুড সিটিজেন নাও হতে পারে। তবে অ্যারিস্টটল বলছেন যে বেস্ট শাসন ব্যবস্থায়, যা তার মতে ছিল পলিটি, অ্যারিস্টটল পলিটিকে বেস্ট শাসন ব্যবস্থা বলছেন। অ্যারিস্টটল বলছেন যখন পলিটি প্রতিষ্ঠিত হবে তখন কিন্তু একজন গুড ম্যান গুড সিটিজেন হবে। অর্থাৎ অ্যারিস্টটল বলেন একজন গুড ম্যান গুড সিটিজেন হলে বেশ ভালো হয়, খুব ভালো হয়। এবার আমরা দেখবো অ্যারিস্টটলের সিটিজেনশিপ থিওরি দুটি ক্রিটিসিজম, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। বিস্তারিত জানতে চাইলে তোমাদের নেটসেট কোচিং ক্লাসে আসতে হবে, নিচের নাম্বারে যোগাযোগ করে তোমরা নেটসেটের কোচিং ক্লাস নিতে পারো। ক্রিটিসিজম, এই থিওরিতে কিন্তু ডিসক্রিমিনেশন রয়েছে, অর্থাৎ এখানে সকলের নাগরিকতা পাওয়ার যোগ্য নয়, কিন্তু দাস, ওল্ড পিপল এরা কিন্তু নাগরিকতা পাওয়ার যোগ্য নয়। তাহলে এই তত্ত্বটি হচ্ছে বৈষম্যমূলক তত্ত্ব। 1, 2 এই তত্ত্ব কিন্তু এগেইনস্ট ওমেন্স রাইট। অ্যারিস্টটল নারীদের নাগরিক হিসাবে গ্রহণ করেননি, তো এই তত্ত্বটি নারী অধিকারেরও বিরোধী। আচ্ছা, তাহলে কি তার তত্ত্বের কোনো মূল্য নেই, কোনো ভ্যালুই নেই বর্তমান কালে? তা কিন্তু নয়। অ্যারিস্টটলের তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন কিন্তু আমি তোমাদের বলবো, তিনি কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশনের কথা বলেছেন, অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যারা নাগরিক হবেন তাদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ কোনো প্যাসিভ বা নিষ্ক্রিয় অংশগ্রহণ নয়। এখানে মানুষ শুধুমাত্র কখনো ভোট দিচ্ছে বা কখনো ভোট দিচ্ছে না, এমন রাজনৈতিক অংশগ্রহণকে কিন্তু অ্যারিস্টটল বাস্তবে পলিটিক্সে অংশগ্রহণ বলবেন না। অ্যারিস্টটল রাজনৈতিক অংশগ্রহণ বলতে যেখানে মানুষ সক্রিয়তার সাথে কি আইন প্রণয়ন হচ্ছে, কি জুডিশিয়ারি কাজ হচ্ছে বা কোনো দুর্নীতি হচ্ছে কিনা তাতে জনগণকে সক্রিয় নজর রাখার কথা বলা হয়। তো হানা আরেন্ট কিন্তু পরবর্তীকালে অ্যারিস্টটলের এই অ্যাক্টিভ পার্টিসিপেশনের বিষয়টি নিয়েছেন। হানা আরেন্ট বলেন জনগণ যদি সঠিক টাইমে, হানা আরেন্ট জার্মানির মানুষ ছিলেন, তিনি বলছেন যে যদি জনগণ সঠিক টাইমে জার্মানিতে সক্রিয়তার সাথে অংশগ্রহণ করত, তার পাওয়ার ব্যবহার করত, অ্যাকশন নিত, তাহলে কিন্তু হিটলারের মতো কোনো স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী সরকার কিন্তু জন্ম নিত না, এত ইহুদিদের মৃত্যু হতো না। এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত বলেছি হানা আরেন্টের একটি ভিডিওতে, নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে হানা আরেন্টের থিওরি অফ পাওয়ার, থিওরি অফ অ্যাকশন এবং হিটলারের সাথে কি রিলেশন তা তোমরা জেনে নিতে পারবে। চলো আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবে, চ্যানেলে কেউ প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি কিন্তু অনেক অনেক শেয়ার করবে। যদি কারো ভিডিও ভালো না লাগে তাহলে তার মূল্যবান ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।